স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জাফর সাহেব না বোধক মাথা ঝাঁকালেন, যার অর্থ কেউ জানে না। নিশোর মুখে হাসি ফুটল। সে নিশ্চিত কেউ জেনে বুঝে এমন কাজ করে তার বাবাকে ফাঁসিয়েছে। হতে পারে তাদেরই পাশের দোকানি, কারণ তারা চায় না জাফর সাহেব দোকান নিয়ে ওখানেই থাকেন। ভেতরে ভেতরে কিছুটা শত্রুতা সে খেয়াল করেছে। অফিসার কথা শেষ করে নিশোকে ফোন এগিয়ে দিতে নিশো বলে উঠল, স্যার, আমার সন্দেহ হচ্ছে একজন আমার বাবাকে ঠকাচ্ছে। দোকানে ক্যামেরা লুকানো, আমি আর বাবা ছাড়া কেউ জানে না। ক্যামেরা দেখলে সবাই সতর্কতার সাথে হয় সাফাই করে বলে লুকিয়ে রাখা হয়েছে। ওটা চেক করলে কিছু একটা পাওয়া যেতে পারে। আপনি যদি অনুমতি দিতেন আমি ওটা দেখে আপনাকে জানাতাম। আনাস রহমান উঠে দাঁড়ালেন, টুপিটা মাথায় দিয়ে বললেন, চলুন তবে, আর আপনার বাবাকেও বাসায় নামিয়ে দিই, চলুন। নিশো মৃদু হেসে বাবার দিকে তাকালো। সে জানে জাবেদ সাহেব সবটা সামলে নেবেন। আল্লাহর রহমতে উনি কথা বললে সব কিছু কিছুটা সহজ হতে পারে। এটা নিশো জানতো। যার ধন সম্পদ প্রতিপত্তি বেশি, তার কথার জোরও বেশি। নিশো বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার ভাই এবারেও তোমার ভাই হিসেবেই পাশে দাঁড়ালো। তুমিই মানুষ চিনলে না। নিশোর কথার পর জাফর সাহেবকে চুপচাপ এবং অন্যমনস্ক দেখালো। তবে কি ভাইকে নিয়ে ভাবা শুরু করলেন? নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হলেন? নিশোর বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা পার হলো। বাবাকে সে অনেক আগেই বাড়িতে পাঠিয়েছিল। সে নিজেই আবিরের সাথে নিয়ে অফিসারের সাথে সবটা সামলেছে। সিসিটিভিতে মুখ্য আসামি ধরা পড়েছে। দোকানে থাকা ছেলেটাই মনিবের সাথে এমন নিমক হারামিটা করেছে। দোকান থেকে প্রমাণ সমেত ছেলেটার বাড়িতে যাওয়া হয়েছিল। সে বাড়িতে নেই, পালিয়েছে। কোনোভাবে হয়তো খবর পেয়েছে তার সম্পর্কে সবাই সবটা জেনে গিয়েছে, তাই সে ধরা পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। যদিও অফিসার ছেলেকে না পেয়ে বাবাকে ধরে আনতে চেয়েছিল, কিন্তু নিশো বাধা দিয়েছে। তার মতে ছেলের কৃতকর্মের শাস্তি বাবার পাওনা নয়। নিশো কলিং বেল চাপলেই সাথে সাথে দরজা খুলে গেল। ওপাশে বাবাকে দেখে একটু অবাক হলো নিশো। জোরপূর্বক হেসে ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল সে। জাফর সাহেব নিশোকে একা দেখে বললেন, আবির কই? নিশো বাবার কথায় এবার অবাক হলো। এর আগে কখনো ওদের বাড়ির কারো কথা জানতে চায়নি মুখ ফুটে। সে বাবার দিকে তাকিয়ে বলল, ও বাসায় চলে গেছে। তোমার দোকানে থাকা ছেলেটাই অকাজ করেছে। সে হয়তো মেয়াদ উত্তীর্ণ জিনিস লুকিয়ে রেখেছিল। পুলিশকে সে নিজেই খবর দিয়েছে। তোমার উপর রাগ ছিল? জাফর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, একটু ভেবে বললেন, জিনিস চুরি করতো মাঝে মাঝেই। সেদিন রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে 3-4 জনের সামনে চড় দিয়েছিলাম, তাই বলে এত বড় ক্ষতি করবে? শোনো আপু, তুমি আজ বাড়িতে না আসলে, তোমার ইচ্ছে মতো যেদিন তুমি বাড়িতে আসবে সেদিন আমি তোমার সাথে দেখাও করব না, কথাও বলবো না। আমি ইনামিয়াদ, কথাটা মনে রেখো আর মাথায়ও রেখো। আমি এক কথার মেয়ে। ইনাম সকাল সকাল তোয়াকে ফোন করেছে। কোনো এক জরুরি কাজে তার বাড়িতে যেতে বলেছে। এদিকে তোয়ার টিউশনি আছে। বাড়ির কাজে মাকে সাহায্য করতে হয়। কাজের বেশি প্রেশার নিলে রুম্পা বেগম অসুস্থ হয়ে পড়েন। সব কিছু ভেবে দেখল তোয়ার কিছুতেই যাওয়া হবে না। সে চাপা গলায় বলল, দিনে দিনে ব্যস্ততা বাড়ছে, মাকে কাজে সাহায্য করতে হয়, কালকে ভাইয়ার পরীক্ষা, আজকে কিভাবে তোর ওখানে যাই বল? ইনাম কিছুক্ষণ চুপ থেকে বলল, ও, কালকে ভাইয়ার পরীক্ষা? আমার একদমই খেয়াল ছিল না। কি করব তাহলে? যেতে বলছিস কেন সেটা বল। কালকে ওনার সাথে দেখা করতে যাব। ভাবলাম রাতে আমি আর তুমি একসাথে গল্প করে কালকে তোমাকে সাথে নিয়ে দেখা করতে যাব। তুমি না বড় আপু? তোয়া এবার বিষয়টা বুঝলো। সে বলল, এই গাথি, তুই কোথায় দেখেছিস যে বিয়ের আগে হবু বরের সাথে দেখা করতে বড় বোনকে কেউ নিয়ে যায়? কাউকে সাথে নিলে মন খুলে কথা বলবি কিভাবে? আর তোর বাপ এত তাড়াতাড়ি তোর বিয়ে কেন দিচ্ছে সেটাই বুঝতে পারছি না। মাত্র কলেজের মুখ দেখলি আর এখনই বিয়ে? ইনাম কিছু বলল না। তোয়া ইনামকে চুপ থাকতে দেখে বলল, তুই না আবির ভাইয়াকে পছন্দ করতি? ইনাম এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি এখনো আবির ভাইয়াকে নিয়ে পড়ে আছো? এর আগে যে আমি অন্য কাউকে পছন্দ করতাম ভুলে গেছো? আবির ভাইয়াকে বিরক্ত করতে ভাল লাগতো, ওই জন্য ওরকম করতাম। মামাতো ভাইয়ের কাছে বিয়ে বসবে কে? মামিরা দেখতে পারে এই অনেক। শাশুড়ি হলে জঞ্জাল বাঁধবে। তার থেকে বাপ যাকে ঠিক করেছে তাকেই বিয়ে করে নেই। বাপের মনে কষ্ট দিতে চাই না। তার থেকে বড় হলো লোকটা ভালো আছে। তোয়া উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কোন লোক? আরে
যার সাথে আমার বিয়ে ঠিক হবে। তুই দেখেছিস? হ্যাঁ বাসায় এসেছিল? হ্যাঁ, উনি, ওনার মা, ওনার বাবা, ওনার ছোট বোন এসেছিল। সবাই খুব ভালো জানো। তোর ভাগ্যটা অনেক ভালো হোক ইয়াদ। তুই অনেক ভালো থাক ওই মানুষটার সাথে যাকে আল্লাহ আগে থেকে তোর জন্য ঠিক করে রেখেছেন। আজ নিশোর পরীক্ষা। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠেছে সে। ঘুমানো মানে সময় নষ্ট করা ভেবে রাত 3:30টার দিকে অ্যালার্ম সেট করে রেখেছিল সে। মাসখানেক হলো এই রুটিন মাফিক চলছে সে। অ্যালার্ম বেজে উঠতেই বিছানা ছেড়ে উঠে বসলো। অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমে চলে গেল। 10 মিনিট পর একদম ফ্রেশ হয়ে অজু করে বের হলো। জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। একাধারে তাহাজ্জুদ তিলাওয়াত শেষ করে রান্নাঘরে চলে গেল। রুম্পা বেগম উঠেছেন। চারিদিকে ফজরের আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হচ্ছে। ছেলেকে রান্নাঘরে দেখে রুম্পা বেগম এগিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, আমি চা করে দেই। না মা, আমি করে নিতে পারবো। তুমি নেবে 1 কাপ? আমি নামাজ পড়ে খাবো, তুই খা। বিস্কিট আছে র্যাকে, নিস ওখান থেকে। ঠিক আছে। আচ্ছা শোন, জি। তোর বাবা বলল। থেমে গেলেন রুম্পা বেগম। কথাটা মন ভালো করার মতো হলেও এর আগে সেভাবে ঘটেনি, তাই সংকোচ বোধ করছেন তিনি। নিশো কাপে চা ঢালতে ঢালতে বলল, থেমে গেলে কেন বলো? রুম্পা বেগম ঘরের দিকে দেখে নিশোর দিকে তাকালেন। মৃদু হেসে বললেন, তোর বাবা তোকে একটু অপেক্ষা করতে বলল, মসজিদে আগেই যাস না। চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো নিশো। অবাক হয়ে বলল, বাবা আমার সাথে মসজিদে যাবে? রুম্পা বেগম ওপর নিচ মাথা নাড়লেন। মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ বল, সব কিছু ঠিক হতে শুরু করেছে। নিশো ঠোঁটে হাসি লেপটে বলল, আমাকে ডাক দিতে বলো, আমি ঘরেই আছি। নিশো ঘরে চলে গেল। ফালাকের কথা মনে পড়ছে তার। বাবাকে থানা থেকে ছাড়িয়ে আনার পর মোটে একবার কথা হয়েছিল তাদের। শুধু বাড়ির পরিবেশ আর বাবার কথা জানিয়েছিল তাকে। ফালাক হেসে বলেছিল, দেখেছেন, বিপদ সবসময় হতাশা নিয়ে আসে না, আল্লাহ বিপদের পর পর সুখ দেন। এই বিপদটা প্রয়োজন ছিল। এবার আপনি ভালোভাবে নিশ্চিন্তে পরীক্ষা দিন আর আমাকে জিতে নিন। এই সুযোগ বারবার পাবেন না। এই ফালাককে হারালে কাঁদতে হবে, হারালে, বুঝেছেন? সেদিনের পর দুজনের আর কথা হয়নি। নিশো নিজেও চায় না তাদের কথা হোক বা সাক্ষাৎ হোক। এখনই এভাবে ভালোবাসা এত প্রকাশ না করে মাস দেড়েক অপেক্ষা করা যাক। তবে আজ সে পরীক্ষা দিতে যাওয়ার আগে ফালাকের সাথে কথা বলবে বলে ঠিক করলো। চায়ে শেষ চুমুক দিতেই বাহির থেকে জাফর সাহেবের গলা শুনতে পেল নিশো। আসছি বাবা। বলেই চায়ের কাপটা টেবিলের উপর রেখে বেরিয়ে এলো। বাহিরে এসে দেখলো জাফর সাহেব সাদা পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছে। নিশোকে আসতে দেখেই বললেন, চল বাপ, জামায়াত শুরু হবে, সময় বেশি নেই। নিশো আর দেরি না করে পকেট থেকে টুপি বের করে বাবার সাথে রওনা দিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারদিকে স্নিগ্ধ বাতাস। এ বাতাস যেন হৃদয়কে প্রশান্ত করে দিতে যথেষ্ট। নামাজ শেষ করে মসজিদ থেকে দলে দলে মানুষ বের হতে শুরু করেছে। নিশো আর জাফর সাহেব একসাথেই বের হলেন। দুজন হাঁটছে বাড়ির উদ্দেশ্যে। নিশো খেয়াল করলো তার বাবা তার দিকে বারবার তাকাচ্ছে। কিছু বলার চেষ্টা করছে হয়তো। নিজেই বাবার সংকোচ কাটাতে বলল, বাবা কিছু বলবেন? জাফর সাহেব আমতামতা করে বললেন, বলতে তো চাচ্ছিলাম, কিন্তু কিভাবে কি বলবো বুঝতে পারছি না। বলেন, সমস্যা নেই, আমিই তো। জাফর সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে মাফ করে দিস বাপ, আমি তোর উপর অন্যায় করেছি অনেক। নিশো চলা থামিয়ে দিল। বাবার মুখের দিকে তাকালো। জাফর সাহেব ছেলের চোখে চোখ রাখতে পারলেন না, মাথা নিচু করে নিলেন। নিশো মৃদু গলায় বলল, বাবাদের ক্ষমা চাইতে হবে কেন? এত বড় করেছেন, আমার উপর হক আছে আপনার। আমি আপনাকে সম্মান করি। কম কথা শোনায়নি তো তোকে, পারলে মাফ করে দিস। বলে 2 হাত এক করে নিশোর সামনে তুলতে গেলে নিশো খপ করে বাবার হাত ধরে হাত নামিয়ে দিল। পরক্ষণেই বাবার এক হাত নিজের মাথায় নিয়ে বলল, আজ আমার পরীক্ষা বাবা, এই হাত দিয়ে মাফ চেয়ে আমাকে পাপী না বানিয়ে আমার মাথায় হাত রেখে দোয়া করে দিন বাবা। জাফর সাহেব রাস্তার মাঝখানেই ছেলেকে জড়িয়ে ধরলেন। নিশোর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাবা এমন একটা কাজ করে বসবে সেটা ভাবতেই পারেনি সে। মানুষ পরিবর্তন হতে শুরু করলে বুঝি এভাবেই হয়। নিশো সময় ব্যয় না করে আলতো করে বাবাকে জড়িয়ে পিঠে হাত রাখল। আহ শান্তি! কে বলে বাবারা ভালোবাসতে পারে না?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজ আপনার পরীক্ষা, আপনি এখনো আমাকে কিছু বললেন না। হঠাৎ পর করে দিলেন কেন? কি ভাবছেন বলুন তো? বাড়িতে আসতে হচ্ছে না, আমার সামনে পড়তে হচ্ছে না, আমিও প্রেমিকার মতো আচরণ করছি না, দিনে 18 ঘন্টা কল মেসেজ করছি না, তাই বলে কি ভাবছেন আপনি ক্যাডার হয়ে আবার অন্যদিকে দৌড় দিবেন না তো? আমি কিন্তু একদম পা ভেঙে দিব আপনার। নিশো পড়ছিল। মোটামুটি সব রকম বিষয়ে কিছুটা নিশ্চিত হয়ে ফালাককে কল দেবে বলে ফোনটা হাতে নিয়েছিল। পাওয়ার বাটন অন করতেই দেখলো 4টা মিসড কল আর একটা মেসেজ। ফোনটা সাইলেন্ট করে রেখেছিল সে। ফোন মেসেজ কিছুই টের পায়নি এতক্ষণ। মেসেজ পড়েই মুচকি হাসলো সে। ভাগলি একটা বলেই কল লাগালো ফালাকের কাছে। বাবার সাথে বসেছিল ফালাক। ফোন বেজে উঠতেই বাবার কাছ থেকে দৌড়ে নিজের রুমে চলে এলো। ফোন হাতে নিতে ফোন স্ক্রিনে নিশোর নম্বর দেখে মৃদু হাসলো, তারপর আবার মুখটার গম্ভীর করে কল রিসিভ করলো। কল করেছেন কেন? নিষেধ আছে নাকি? অবশ্যই আছে। আচ্ছা, আজকের জন্য নিষিদ্ধ কাজটা করে ফেললাম। শাস্তি ভোগ করতে হবে আপনার। আজ শাস্তি? তা নয় তো কি। কি শাস্তি শুনি? ফালাক এবার এদিক ওদিক দেখে বলল, একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো। বাবা কোনো কিছু না জেনে আবির ভাইয়ের বিয়ের কথা ভাবছে। কোনো কিছু না জেনে মানে কি জানতে হবে? ও, আপনি তো আবার ভাই হন, বোনের হয়ে আবার তেড়ে আসবেন না তো? ক্লিয়ার করো। এখনই যে শহর। আচ্ছা পরীক্ষা দিয়ে আসুন, পরে বলবো। এটা বলতেই আর একবার শুধু কল দিব, আর দিব না, প্রমিস। প্রমিস করতে হবে কেন? আমি কল দিতে না করছি? আপনি বুঝবেন না। তুমি খুব বোঝো। হ্যাঁ বুঝি। দোয়া করবো আমার জন্য। বের হবো আধা ঘন্টার মধ্যে, যেতে হবে, গাড়ির ব্যাপার আছে আবার। ভাইয়া বলল সে যাবে আপনার সাথে। তার এত সুবুদ্ধি আসে কোত্থেকে? আমার ভাই বলে কথা। রাখি। সাবধানে যাবেন, ভালো করে এক্সাম দিবেন, আল্লাহ ভালো কিছু দিবেন, ভরসা রাখুন। ভরসা আছে, রাখি এখন। আল্লাহ হাফেজ। শুনুন, কেউ আপনাকে ভালোবাসে। আল্লাহ হাফেজ। বলেই কল কাটলো ফালাক। ফালাকের শেষ কথায় হাসি ফুটল নিশোর মুখে। এই ভালোবাসাকে হেলায় হারাবে না সে। গেট খুলতেই আবিরকে দেখে মৃদু হাসলো তোয়া। আবির বাইকটা লক হয়েছে কিনা আবার চেক করতে এগিয়ে এলো। তোয়ার দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, নিশো রেডি হয়েছে? তোয়া ওপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, খাওয়া শেষ করলো, তৈরি হয়ে নিয়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? সর, যেতে দে। আবিরের ধমকের স্বরে চটে গেল তোয়া। খিটখিটে মেজাজে বলল, তোকে আটকে রেখে আমি কি করব বল? বকাবকি করলে রাতে খাবি, অসভ্য মেয়ে মানুষ। আহা, তুই খুব সভ্য। আসছে আমার সভ্য পুরুষ। তোকে আমি দেখে নেব তোয়া। দেখ না, দেখ, ভালো করে দেখ, চোখ বড় বড় করে দেখ, তাহলে ভালোভাবে দেখতে পাবি। যেহেতু আমি একটু বেশি সুন্দর, দেখতে তো চাইবি। বলেই তোয়া আরেক কদম এগিয়ে এসে আবিরের সোজাসুজি দাঁড়ালো। এক হাত খানিকও ফাঁক নেই মাঝে। আবির পিছিয়ে গেল। এদিক ওদিক দেখে আঙুল উঠিয়ে বলল, ছেলে মানুষের মতো ব্যবহার কেন? অসভ্য মহিলাকে কে বিয়ে করবে কে জানে। তোয়া মাথা উঁচু করে বলল, তুই আছিস না, তুই জোগাড় করে দিবি 3 বছরের বড় ভাই আমার। তোর কপালে ছেলে আছে? হ্যাঁ, তোর কপালে আসার আগেই তো চলে যায়। এই যে দেখ, ইয়াদ বিয়ে করে নিচ্ছে। বয়স তো কম হলো না, বুদ্ধি তো কম কেন? বড় লোক ছেলে বিয়ে করে তার টাকায় পুষ্টিকর খাবার খেতে পারলে বুদ্ধির বিকাশ হবে। ব্যবস্থা করে দে। তোর বাপ ভাই নাই, তাদের বল তোর সুগার ড্যাডি লাগবে। বয়স্ক লোক দিয়ে আমি কি করব? মাসে 4-5টা পিৎজা খাওয়ানোর মতো, একবার শপিং করানোর মতো বড় লোক হলেই হবে। বয়স্ক লোককে বিয়ে করে মান সম্মান নষ্ট করবো কেন? এসব বুদ্ধি নিয়ে ঘুরিস তুই? ছ্যা আবির ভাই, ছ্যা। ভাই বলিস আবার তুই করে কেন বলিস? আপনি করে কোয়া লাগবে? তোর সাথে কথা বলা মানে সময় নষ্ট। হাঁটুতে বুদ্ধি নেমে গেছে তোর। তোকে দেখেও মনে হয় না তুই ফালাকের ভাই। রসকসহীন পুরুষ মানুষ একটা। বলেই নিজের ঘরের দিকে চলে গেল তোয়া। আবির মুহূর্ত কয়েক সেখানেই দাঁড়িয়ে মুচকি হাসলো। এ বাড়িতে আসলেই কিছু না কিছু নিয়ে তাদের ঝগড়া হয়, আর তোয়া এভাবে গাল ফুলিয়ে প্রস্থান করে। আবিরের অভ্যাস হয়ে গিয়েছে এসবে।
বরং তোয়া কোনোভাবে নীরব থাকলে বা ভালোভাবে কথা না বললেই আবিরের আনকমফোর্ট লাগে। মনে হয় তোয়া পাল্টে গেছে বা মন খারাপ। তোয়াকে সহজেই রাগিয়ে দেওয়া যায়, আর সেটা আবির ভালো পারে। বাহিরে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে জাফর সাহেব এগিয়ে এলেন। চাচাকে দেখে হাসি হাসি মুখটা মলিন হতে শুরু করলো। জাফর সাহেব আবিরের সামনে এসে দাঁড়ালেন, মৃদু হেসে বললেন, কেমন আছিস বাপ? শেষ কবে বড় চাচার সাথে আবিরের কথা হয়েছে বা এভাবে তিনি ডেকেছেন সেটা আবিরের খেয়াল নেই, মনেই নেই। সুতরাং আজকের এরকম আন্তরিকতায় বেশ অবাক হলো আবির। সুর কোমল করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে যা, নিশু রেডি। আমি গাড়ির খোঁজে যাচ্ছি। গাড়ি খুঁজতে হবে না, আমি ওর সাথে যাচ্ছি, চিন্তা নেই। তাহলে তো ভালোই হলো। আয় বাপ, ভেতরে আয়। জাফর সাহেবের পিছু পিছু রওনা দিল আবির। তোয়া নিজের ঘর থেকে বেরিয়ে বলে উঠল, সভ্য মানুষজনকে বাড়িতে ডেকো না তো। বাড়ির মানুষগুলোকে সভ্যতায় ভাসিয়ে দিলে আমার মতো অসভ্যের কি হবে? কথাগুলো বলেই নিশোর রুমের দিকে চলে গেল সে। আবির শুধু তাকিয়ে তাকিয়ে তোয়ার কথা সহ্য করল। জাফর সাহেব থমথমে মুখ করে আবিরের দিকে তাকিয়ে রইলেন। বিষয়টা একেবারেই যে বোধগম্য হলো না সেটা হয়তো আবির জাফর সাহেবের মুখের দিকে এবার তাকিয়ে বুঝল। একটা দীর্ঘশ্বাস ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জোরপূর্বক হাসল সে। নিশোর পরীক্ষা শেষ হতে হতে বিকাল 4টা। অনেকক্ষণ আগে থেকেই ভেতর থেকে মানুষ বের হওয়া শুরু করেছে। মাঝখানে আবির একবার নিজের কাজের জায়গা থেকে কল এড়ে সেখানে গিয়েছিল। তারপর কাজ শেষ করে আবার পরীক্ষা কেন্দ্রের বাহিরে এসে দাঁড়িয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নিশোকে দেখতে পেল সে। মিনিটের মধ্যেই নিশো আবিরের কাছে এসে পৌঁছল। নিশোর মুখ দেখে বুঝতে পারছে না পরীক্ষা কেমন হয়েছে, তাই নিজেই জিজ্ঞেস করে বসল, পরীক্ষা কেমন হলো? ভাবছি তোর বিজনেসটা বড় করব। লাত্তি খাবি? আমার বাড়ি তোর যাওয়া বন্ধ। আমার বাড়ির ভেতর কেন, আশেপাশেও যেন তোকে আর না দেখি। তোর বোন আমাকে না পেলে পাগল হয়ে যাবে। তারপর কি পাবনা পাঠাবি? তার চেয়ে এটা ভালো না যে আমি তোর বোনের বিজনেসটা সামলাই? তোর লজ্জা করে না? আমি ফালাকের ভাই। না, তোর সামনে আবার আমার লজ্জা পাওয়া লাগবে নাকি? আমাকে কি বাপ্পারাজ মনে হয় নাকি তোর, যে গাছের সাথে ধাক্কা খেয়ে স্মৃতি হারাবো? পরীক্ষা কেমন হয়েছে বল। ভালো হয়েছে। তোর বোনের বিজনেসের দিকে নজর দেওয়া লাগবে না। সেদিন যদি দেখতাম তুই আমার বোনকে কোনোভাবে প্রশ্রয় দিয়েছিস বা ওকে টাচ করেছিস, তোকে আমি সেই রাতে ছাদ থেকে ফেলে দিতাম। বোনের জামাই হিসেবে পছন্দ হয়েছে বলেই রাতে ছাদ থেকে ফেলে না দিয়ে মেসেজ দিয়েছিলি? বলেই হো হো করে হেসে ফেলল নিশো। আবির গিয়ে বাইকে বসে নিশোকে বসতে বলল। বাইক স্টার্ট দিল, বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো। নীরবতা ভেঙে আবির বলল, ফালাক আমার ছোট বোন, ওর সাথে আমার সম্পর্ক যতই ভালো হোক না কেন, আমি তোদের দুজনের ব্যাপারে ওর সাথে কথা বলতে পারি না। তাছাড়া আমি প্রেমের বিষয়টা সাপোর্ট করি না। কেন করি না সেটার প্রমাণ তুই নিজেই। তুই যখন ফালাককে ফিরিয়ে দিলি আমি খুশি হয়েছিলাম। তোর এতদিন কোনো ভালো জব হয়নি, অথচ তুই কত ভালো ছাত্র, আর সেদিকে আমি বিগ জিরো। জব না হওয়ার ব্যাপারটা পুরোটাই ভাগ্য। এই যে আজ পরীক্ষা দিলি, ভাগ্যে লেখা থাকলে তুই যতটা পরিশ্রম করেছিস এতেই তুই সফল হবি। আমার বাবার টাকার অভাব নাই, আমি বোনকে কোনোদিন ঠকাবও না, কিন্তু আমি চাই না কোনো হেরে যাওয়া মানুষ আমার বোনের ভাগ্যে আসুক। তার অধিকার আছে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার, কিন্তু আমাদেরও তো দায়িত্ব তাকে ভালো কারো হাতে তুলে দেওয়ার। নিশো পেছনে বসে বসে আবিরের কথা শুনছিল। আবিরের কথায় ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটে মুচকি হাসি ফুটলো, বলল, তোর মতো ভাই আর বন্ধু সবার হোক। এই যে আমার খারাপ সময় আল্লাহর পরে সব সময় আমি তোকে পেয়েছি। বিনিময়ে তুই শুধু আমার বোনকে ভালোবাসবি। তোর রেজাল্টের অপেক্ষা করতে হবে না। আমি বাবার সাথে তাড়াতাড়ি কথা বলবো। আমি চাই না আমার বোন প্রেমের সম্পর্কে জড়িয়ে যাক। আমি কিছুতেই চাই না বিয়ের মতো এত সুন্দর আর স্নিগ্ধ সম্পর্ক দেরি করে আসুক। নিশোর মুখটা কিঞ্চিত মলিন হলো। ঘরে তার অবিবাহিত বোন আছে, বয়স হচ্ছে। গত বছর থেকে এ বছরে মোটে 7টা বিয়ের প্রস্তাব এসেছে। কোথাও মোটা অঙ্কের যৌতুক চেয়েছে, বা কোথাও মেয়ের বয়স বেশি বলে কেটে পড়েছে। একটা বাড়ির মেয়ের বাবা আর বড় ভাই জানে, বাড়িতে অবিবাহিত মেয়ের বিয়ের আশা কমতে থাকলে বাবা আর ভাইয়ের চিন্তা বাড়তে থাকে। নিশোকে চুপ থাকতে দেখে আবির বলে উঠল, তোর আবার কি হলো? আবিরের স্বরে নিশো যেন সৎপিঠ ফিরে পেল। রাস্তার দিকে তাকিয়ে বলল, তোর বোনের বয়স কম,
2 বছর অপেক্ষা করতে পারবে, কিন্তু আমার বোনের বয়স বাড়ছে। আমার চেয়ে ওর বিয়েটা জরুরি, ওর আগে বিয়ে দেওয়া প্রয়োজন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।